বাবা যখন দরজা খুললো তখন আমি দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পারলাম না যে লোকটা কে, কিন্তু কয়েক সেকেন্ড পরে যখন ওনার মুখে আলো পড়লো তখন আমার বুকটা দগ করে উঠল। সে ছিল রাশেদ। 4 বছর একসাথে থাকার পরে তার মুখ চিনতে ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আজকে তাকে দেখে মনে হচ্ছিল অন্য একটা মানুষ। চোখের নিচে কালো দাগ, মুখটা কেমন যেন হয়ে গেছে। সে ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকলো, আমার দিকে কিছুক্ষণ তাকিয়েও রইল। তার চোখ শেষে আটকে গেল রিদানের উপর। আমার ছেলে তখন আমার মায়ের কোলে ঘুমাচ্ছিল। রাশেদের চোখে এক হঠাৎ পরিবর্তন দেখা গেল। তারপর সে ধীরে ধীরে বলল, ও আমার ছেলে। আমার বুকের ভিতরে সেই পুরনো কষ্টটা আবার জেগে উঠল। আমি বললাম, তুমি তো জানতে, তারপরও তাকে ফেলে কেন চলে গেলে? সে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পরে সে বলল, আমি খুব বড় একটা ভুল করে ফেলছি। ঘরটা তখন একেবারেই নীরব। আমি তখন মনে মনে ভাবছিলাম, যেই মানুষটা 50 টাকার জন্য আমাকে এত অপমান করছিল, সে আজকে কেন এখানে? রাশেদ হঠাৎ করে আমাকে বলে উঠল, আজকে আমাকে কিছু কথা বলতে দাও। আমি তখনও জানতাম না যে আজকে এমন একটা কথা বলার জন্য রাশেদ এইখানে আসছে। যা শুনে আমার রাগ, কষ্ট সবকিছু আবার নতুন করে ঝড়ের মতো উঠবে। কারণ কয়েক সেকেন্ড পরে সে বলবে, আমার জীবনটা শেষ হয়ে গেছে আর এই ছেলেটাই আমাকে বাঁচাতে পারবে। আর সেই কথাটা শুনে আমি বুঝতে পারবো তার ফিরে আসার পেছনে ভালোবাসা না অন্য কোনো কারণ আছে। রাত তখন প্রায় 10:30। ঘরের ভিতরে এক অদ্ভুত নীরবতা। সবাই যেন বুঝতে পারতেছে যে অল্প সময়ের মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে। রাশেদ তখন দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ বারবার রিদানের দিকে যাচ্ছে। রিদান তখন আমার মায়ের কোলে ঘুমাচ্ছে। ছোট্ট মুখটা একদম শান্ত হয়ে আছে। আমি তখন তাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, তুমি কি জন্য আসছো? রাশেদ একটু এগিয়ে এসে চুপচাপ বসে পড়লো। কয়েক সেকেন্ড সে কোনো কথাই বলল না। মনে হচ্ছিল সে কোনো কথা বলতে পারতেছে না, তার খুব কষ্ট হচ্ছিল। অবশেষে সে ধীরে ধীরে বলল, আমার জীবনটা এখন খুব খারাপ অবস্থায় আছে। কিন্তু আমি কোনো প্রতিক্রিয়াই দেখালাম না, কারণ তার জীবনে কি ঘটতেছিল সেটা জানার কোনো আগ্রহ আমার কখনোই ছিল না। সে আবার বলল, তুমি হয়তো শুনছো আমি আরেকটা বিয়ে করছি। আমি তখন শান্ত গলায় বললাম, হ্যাঁ শুনেছি। সে মাথা নিচু করে শান্ত গলায় বলল, ওই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি, মার জোর করে করাইছে। এই কথাটা শোনার পরে যেমন আমার গায়ে আরো বেশি আগুন জ্বলে গেল। তখন আমি চিৎকার করে বললাম, আর আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তোমাকে কেউ জোর করে নাই? ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাশেদ কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ পরে সে আবার বলল, আমার নতুন সংসারটা ঠিকঠাক মতো চলতেছে না। প্রতিদিন ঝগড়া হয়, বাসায় কোনো শান্তি নেই। আমি কিচ্ছু বললাম না, শুধু তাকিয়েই রইলাম ওর দিকে। এইসব কথা শুনেও আমার মনে কোনো দয়া জন্মালো না, কারণ আমার মনে এখনো সেই আগের কথাই ভাসতেছে। সবার সামনে একটা থাপ্পড় আর 50 টাকার অপমান। রাশেদ একটু দ্বিধা করে বলল, আজ শুধু আমি কথা বলতে আসি নাই। তখন আমি বললাম, তাহলে? তারপরে রাশেদ একবার রিদানের দিকে তাকালো, তারপর বলল, আমার একটা গুরুতর সমস্যা হয়েছে, ডাক্তার বলছে। বাবা তখন পাশে দাঁড়িয়েছিলেন। বাবা জিজ্ঞেস করলো, কি সমস্যা? রাশেদ তখন কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল যে আমার লিভারের অবস্থা খুবই খারাপ, ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করাতে হবে। আমি অবাক হয়ে গেলাম। সে আবারও বলল, যদি পরিবারের কারো লিভারের সাথে ম্যাচ হয় তাহলে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে সে এই কথাটা কোথায় নিতে চাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পরে সে যেই কথাটা বলল, ওইটা শোনার পর আমার বুকটা শক্ত হয়ে গেল। সে তখন বলল, ডাক্তার বলছে আমার ভবিষ্যতের ছেলের সাথে আমার লিভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঘরের ভিতরে তখন এক অদ্ভুত নীরবতা। আমি তখন বললাম, তুমি কি চাইতেছ? তখন রাশেদ ধীরে ধীরে বলল, আমি চাই যখন সময় আসবে রিদান আমাকে বাঁচাতে সাহায্য করবে। আর এই কথাটা শোনার সাথে সাথে আমার ভিতরে জমে থাকা সব কথা যেন একদম বিস্ফোরিত হলো। আমি তখন রেগে বললাম, তুমি কি সিরিয়াস? তখন সে মাথা তুললো। আমি তখন রাগে কান্না করতেছি। আমি তখন বললাম, যেই মানুষটা 50 টাকার জন্য আমাকে অপমান করছে, যেই মানুষটা আমার সন্তান জন্মের সময় অন্য মেয়েকে বিয়ে করছে, আর আজকে সেই মানুষটা আমার ছেলের কাছে সাহায্য চাইতে আসছে। রাশেদ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে লজ্জায় স্পষ্ট দেখা যাচ্ছে। রাশেদ তখন বলল, আমি জানি আমি ভুল করেছি। আমি তখন বললাম, ভুল না, তুমি অন্যায় করছো। ঘরের ভিতরে অদ্ভুত এক নীরবতা। নিদান তখনও ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, এই ছেলেকে আমি মানুষ করবো এমন ভাবে, তাকে বুঝাবো যে মানুষকে কখনো অপমান করতে হয় না। আমি তাকে এমন ভাবে মানুষ করব, এমন কিছু শিখাবো যে মানুষকে কখনো অপমান করতে হয় না, ছোট করতে হয় না। আমার কথাগুলো শুনে রাশেদের চোখে পানি চলে আসছে। তখন সে আমাকে বলল, আমি শুধু একটা মাত্র সুযোগ চাই। আমি তখন ঠান্ডা গলায় জবাব দিলাম, সুযোগ তো তখনই ছিল যখন আমি তোমার পাশে ছিলাম। রাশেদ আর কিছু বলতে পারলো না। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজা পার হওয়ার আগে সে পিছনের দিকে আবার তাকালো। তার চোখে মুখে এমন এক অনুশোচনা ছিল যেটা শব্দে প্রকাশ করা কঠিন। কিন্তু আমি জানতাম সব অনুশোচনারই একটা সময় থাকে। সময় চলে গেলে সেই অনুশোচনার কোনো মূল্য থাকে না। তবে আমি জানতাম ভবিষ্যতে এমন একটা ঘটনা ঘটবে যখন আমার ছেলে আমাকে বলবে, মা, আমার বাবা কি সত্যি এমন খারাপ মানুষ ছিল? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার নিজের বুকটাই আবার ভেঙে যাবে। রাশেদ সেদিন চলে যাওয়ার পরে ঘরটা অনেকক্ষণ নিস্তব্ধ হয়েছিল। মনে হচ্ছিল কেউ কোনো কথা বলার সাহসই পাচ্ছে না। আমি জানালার পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাহিরে রাতের বাতাস বইতেছে। রাস্তার লাইটের নিচে ছায়াও পড়েছে। মা ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালেন আর ধীরে ধীরে বললেন, মারে, তুই কি খুব কষ্ট পেয়েছিস?
আমি একটু হাসার চেষ্টা করলাম। কষ্ট তো অনেক আগেই শেষ হয়ে গেছে মা। কিন্তু সত্যি বলতে কি কষ্ট কি এত তাড়াতাড়ি শেষ হয়? মনের ভিতরে অনেক পুরনো কষ্ট আবার উকি মারতেছিল। বিয়ের প্রথম দিকের স্মৃতিগুলো, রাশেদের সাথে বাজারে যাওয়া, ছাদে ঘুরতে যাওয়া, কখন যে সেই মানুষটা এত বদলে গেল আমি নিজেও বুঝিনি। সেই রাতের পরে 1 বছর কেটে গেল। আমার ছেলে নিদান এখন হাঁটতে শিখে গেছে। এখন সে অনেক কথা বলতে শিখে গেছে। একদিন দুপুরে খেলতে খেলতে সে বলে উঠলো, বাবা বাবা। সে বারবার এই শব্দটা তুতলাতে তুতলাতে বলতে লাগলো। আমি মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেলাম। এই প্রশ্নটা একদিন আসবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারিনি। আমি আমার ছেলেকে কুলে তুলে নিয়ে বললাম, বাবা তোর বাবা অনেক দূরে থাকে, তুই আমাকে আম্মু ডাকছো না? নিদান তখন আবারও বলল, বাবা বাবা। আমি তখন তাকে বললাম, বড় হলে তুই সব বুঝবি। সেদিন রাতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। একটা বাচ্চার জীবনে বাবার অবদান কতটুক সেটা আমি বুঝি, কিন্তু আমি কখনো চাইনি নিদান এমন একটা মানুষের সামনে বড় হোক যে মানুষকে সম্মান করতে পারে না, যে তার মাকে অপমান করছে, যে তার মাকে সম্মান করে না। সময়টা খুব দ্রুত চলে যাচ্ছিল। নিদানকে স্কুলে ভর্তি করালাম। সে খুব বুদ্ধিমান ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলের এক অনুষ্ঠানে নিদান প্রথম পুরস্কার পেল। সবাই সবার বাবার সাথে ছবি তুলতেছিল। নিদান দূরে দাঁড়িয়ে আছে আমার হাত ধরে। সে ধীরে ধীরে বলল, মা আজকে যদি আমার বাবাও আসতো। আমার বুকটা তখন ভারী হয়ে গেল। আমি তাকে ধীরে ধীরে বললাম, বাবা আমি তো আসি না। সে মাথা নাড়ালো, কিন্তু তার চোখের মধ্যে বাবার অভাবটা স্পষ্ট বোঝা গেল। সেই দিনটা আমার জীবনে খুব কঠিন একটা দিন ছিল। আমি বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। ঠিক তখনই ফোনে একটা কল আসলো, অজানা অচেনা একটা নাম্বার। আমি ফোনটা রিসিভ করতেই ফোনের ওই পাশ থেকে একটা দুর্বল গলা ভেসে আসলো, হ্যালো আমি রাশেদ। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তার কণ্ঠটা শুনে মনে হলো পুরনো একটা দরজা মনে হয় আবার খুলে গেছে। আমি তখন ঠান্ডা গলায় বললাম, কেন ফোন করছো? তখন সে ধীরে ধীরে বলল, আমি খুব অসুস্থ। আমি চুপ করে রইলাম। সে আবারও ধীরে ধীরে বলল, ডাক্তার বলছে আমার হাতে বেশি সময় নেই। আমি তখনও কিছু বললাম না। সে বলল, আমি একটা বারের জন্য আমার ছেলের সাথে দেখা করতে চাই। ফোনের ওপাশে তখন নীরবতা। আমি জানালার দিকে বাহিরে তাকিয়ে রইলাম। বাহিরে সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। আমার মাথার ভিতরে হাজারটা কথা ঘুরপাক খাচ্ছে। এই মানুষটা আমাকে অপমান করছে, এই মানুষটা আমাকে কষ্ট দিছে, কিন্তু শত হোক সে তো আমার সন্তানের বাবা। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার কি করা উচিত। ঠিক সেই সময় রিদান এসে আমার হাতটা ধরলো। সে আমাকে জিজ্ঞেস করলো, মা কে ফোন দিয়েছে? আমি তার দিকে তাকালাম। তার নিষ্পাপ চোখ দুটো আমার দিকে তাকিয়ে রইল। ঠিক তখন আমার মনে হলো যে এই ফোন কলটা শুধু একটা ফোন কল না, আমার জীবনের কঠিন একটা সিদ্ধান্তের শুরু। কারণ আমি যদি রিদানকে তার বাবার সাথে দেখা করতে দেই, তাহলে হয়তো আমার জীবনে পুরনো কষ্টগুলো আবার ফিরে আসবে। আর যদি দেখা না করতে দেই, তাহলে একদিন হয়তো আমার ছেলে আমাকে প্রশ্ন করবে, মা তুমি কি আমাকে আমার বাবার কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলে? আমি তখনও জানতাম না যে এই সিদ্ধান্ত আমার জীবনকে একদিন এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখানে ক্ষমা আর কষ্ট দুটারই নতুন মানে খুঁজে পাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার গল্পটা শোনার জন্য। আর এই গল্পের শেষ অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।